প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান, পরামর্শ এবং আপনাদের মাঝে সচেতনতা তৈরি করবার জন্যই আমাদের এই আয়োজন। প্রতি পর্বের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কিডনি ফেইলিওর। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে জুমের মাধ্যমে যুক্ত রয়েছেন ডাক্তার শামীম আহমেদ, সাবেক পরিচালক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। এবং আমি অত্যন্ত আনন্দিত এন্ড হ্যাপি যে আমার সাথে যে আমার দ্বিতীয় যে লোক আছে, আমার খুব ফেভারিট নলেজেবল নেফ্রোলজিস্ট প্রফেসর শাহনুর আলম। জি, ধন্যবাদ। দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডাক্তার কাজী শাহনুর আলম, অধ্যাপক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। আপনাকেও স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জি, ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি আনন্দিত, এবং সেই সাথে আমি আনন্দিত এই কারণে যে আমার অত্যন্ত প্রিয় শিক্ষক আমাদের শ্রদ্ধেয় প্রফেসর শামীম আহমেদ স্যার এই অনুষ্ঠানে যুক্ত আছেন। আমি স্যারকে সালাম জানাচ্ছি এবং আপনাদের সাথে যোগ দিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর শাহনুর আলম। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সরাসরি ফোন করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। দর্শক, আপনাদের কাছে একটি বিষয় আরেকবার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় কিডনি ফেইলিওর। শুরুতেই ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছে আসছি। এই যে আমরা কিডনি ফেইলিওর শব্দটা ব্যবহার করি, এই শব্দ দিয়ে আসলে কি বোঝায়, কখন আসলে আমরা কিডনি ফেইলিওর বলবো স্যার? ধন্যবাদ। দেখেন, একটা জেনারেল টার্ম, এটা হলো কমিউনিটি আমরা বলি কিডনি ফেইলিওর, মানে কিডনি যখন কাজ না করে তখনই কিডনি ফেইলিওর বলা হয়। কিন্তু আমাদের ডাক্তারি পরিভাষায় এই টার্মগুলি একটু আমরা স্পেসিফিক করতে চাই। এটা ধরেন আমরা বলি এখন অ্যাকিউট কিডনি ফেইলিওর, যেটা আগে বলতাম একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি। কারণ ফেইলিওর টার্মটা যদি ইউজ করি তাহলে মানুষ একটু আতঙ্ক হয়, সেই জন্য ইনজুরি বললে বেটার হয়। এই জন্য এখন নমেনক্লেচার হলো অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা হঠাৎ করে কিডনি অকেজ হয়, সেটা রিভার্সেবল, আমরা পরে আলোচনা করব। আর যেটা ধীর গতি, ধীরে ধীরে কিডনি, সেটাকে বলে ক্রনিক কিডনি ডিজিজ। এখন ক্রনিক কিডনি ডিজিজের ভিতরে অনেক কিছুই পড়ে। ধরেন আপনার ডায়াবেটিস আছে, প্রোটিন লিক করতেছে, সেটাও ক্রনিক কিডনি ডিজিজ। আপনার নেফ্রাইটিস, প্রোটিন লিক করলো, সেটাও কিডনি ডিজিজ। আপনার যদি পাথর থাকে বা থাকে, সেটাও ক্রনিক ডিজিজ। কিন্তু আমরা যদি বলতে চাই যে কিডনি ডিজিজ, যেটা হলো যখন কিডনির কার্যক্ষমতা কমে যায়, এবং যারা ধীরে ধীরে যায়, সেটা 10 বছর 30 বছর এরকম, যে তারপরে এই যে ডায়ালিসিস স্টেজ 90% যখন কাজ না করে। এখন এইটা আমরা বুঝবো কেমনে? আপনি মুখে বললে তো হবে না, এটা আপনার প্রুফ থাকতে হবে। অনেক সময় 80% কিডনি ড্যামেজ থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না, এটা বোঝা যায় না, অ্যাসিম্পটোমেটিক বলি। এই জন্য অনেক সময় আমরা বলি কিডনি রোগ একটা সাইলেন্ট কিলার। সেটা বোঝার একমাত্র উপায়, মানে সায়েন্টিফিক্যালি এভিডেন্স বেস, সেটা হলো আপনার ব্লাডের একটা টেস্ট করতে হয়। আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো। এই মুহূর্তে ডাক্তার কাজী শাহনুর আলম স্যার আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, কিডনি ফেইলিওর, এক্ষেত্রে যে বিষয়গুলো তুলে ধরেছেন ডাক্তার শামীম আহমেদ, তিনি বলেছেন অ্যাকিউট কিডনি ইনজুরির কথা বলেছেন, ক্রনিক কিডনি ডিজিজের কথা বলেছেন। কত দিন সাপেক্ষে আসলে এই যে আমরা তারতম্যগুলো করছি, কোনোটা স্বল্পমেয়াদী, কোনোটা দীর্ঘমেয়াদী, এটি আসলে কত দিন সাপেক্ষে বলছি, এই বিষয়টি একটু আপনার কাছ থেকে এই মুহূর্তে জেনে নিতে চাই। আসলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ক্রনিক কিডনি ডিজিজ অথবা দীর্ঘমেয়াদী কিডনি রোগ তখনই বলি যখন 3 মাসের অধিক কারো কিডনির কার্যকারিতা দুর্বল থাকে, তখন আমরা এটা দীর্ঘমেয়াদী বলি। এবং যখন আমরা একিউট কিডনি ইনজুরি, স্যার যেটা বললেন যে যদি 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 48 আওয়ার্স এর মধ্যে যদি হঠাৎ করে কিডনি ফাংশন দুর্বল হয়ে যায়, কোন কোন ক্ষেত্র বিশেষে এটা 7 দিন পর্যন্ত ধরা হয়। তো এর মধ্যে যদি কিডনির কার্যকারিতা হ্রাস পায় অথবা দুর্বল হয়ে যায়, যেমন প্রস্রাব কমে যাওয়া, অন্যান্য কিডনির অন্যান্য ফাংশন যেগুলো সেগুলা ক্ষতিগ্রস্ত হওয়া, এই ক্ষেত্রে তখন আমরা একিউট কিডনি ইনজুরি বলি। আর 3 মাসের অধিক হলে সেটা হলো ক্রনিক কিডনি ডিজিজ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে বিষয়টির কথা আপনি বলছিলেন, আমরা যদি শুরুতে স্বল্প মেয়াদী কিডনি রোগ নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে হঠাৎ করে কিডনি বিকল হওয়া, যেটি বলছিলেন যে ডাক্তার কাজী শাহনুর আলমও বলছিলেন যে হঠাৎ যদি কিডনি বিকল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আসলে উপসর্গগুলো কি কি থাকবে বা কি লক্ষণ দেখলে আসলে বুঝবেন যে হঠাৎ কিডনি বিকল হয়ে গিয়েছে? দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টি জানিয়ে দিবেন। প্রথমে আমি বলতে চাই যে কি কারণে বিকল হয়, তাহলে উপসর্গগুলি বোঝা যাবে। কারণ উপসর্গগুলি তো ইডেন্টিক হয়।
তো প্রথম যেটা কারণ ছিল আমাদের আগে যেটা হচ্ছিল, আমরা বলতাম গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ বমি আর ডায়রিয়া থেকে হতো। সেটা বমি ডায়রিয়া হতে ব্লাড প্রেশার কমে যেত, ফিল্ট্রেশন কমে যেত, কিডনি কাজ কমে যেত। পেশাব কম হচ্ছে, যেটা প্রফেসর শাহনুর আলম বলল যে পেশাব কমে যায়, পানি এসে যায়, এটা একটা কারণ। তারপরে যেটা হতো যে নেফ্রাইটিস নামক একটা রোগ আছে, যেটা কিডনির ছাকনিতে একটা প্রদাহ। এই যদি এটা খুব সিভিয়ার ফর্মে হয় এবং খুবই দ্রুতভাবে কিডনি, আপনি জানেন ফুটবল যে ক্যাপ্টেন ছিলেন একজন মুন্না, সে কিন্তু র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলাইটিস, সেটা একটা নেফ্রাইটিসের রোগ। আরেকটা যেটা হয় যে যদি খুব রক্তক্ষরণ হয় আপনার বডিতে, যে কোনো ভাবেই হতে পারে, সেটা যে কোনো ব্লিডিং আপনি হতে পারে, গাইনোকোলজিক্যাল প্রবলেম যেটা, যে পোস্টমার্টাম হেমোরেজ মানে ডেলিভারির পরে যদি ব্লিডিং হয়, অথবা সেপটিক অ্যাবর্শন, সেটাতে যদি ব্লিডিং হয়, সেই কারণগুলি ছিল আগে। আর এখন যেটা বর্তমানে যে কারণগুলি বেশি দেখা যাচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আপনার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হেমোরেজ হলো, ফ্র্যাকচার হলো, ভিতরে ব্লিডিং হলো, বাইরে দেখা যাচ্ছে না, হঠাৎ করে কিডনি। অথবা যেটা হয় সার্জিক্যাল একটা কারণ হতে পারে, যে অপারেশনের পরে অনেক সময় অ্যাকুট রেনাল ফেল হয়, যেটা কমন কারণ এখন, যে মোস্ট অফ দা আইসিইউর যে অ্যাকুট কিডনি ইনজুরির পেশেন্ট 40% কারণ হলো আইসিইউ কারণ হলো আইসিইউতে যাদের হার্টের রোগ, কিডনির রোগ, লিভার রোগ সব ভর্তি হয়, সেই ক্ষেত্রে যে ওষুধের দ্বারা বা তার এই যে বিভিন্ন কোমরবিড কন্ডিশনের জন্য, সেটা হলো আসল কারণ এখন। এটা হলো দিস আর দ্য কজেস। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যে ওষুধ খাই, সেই ওষুধ থেকে কিন্তু অ্যাকুট কিডনি ইনজুরি হয়। এবং পার্টিকুলারলি প্রফেসর শাহনুর নিশ্চয়ই এগ্রি করবে, আমরা অনেক কেসে এই যে কুইনোলিন গ্রুপ, সিপ্রোফ্লক্সিন গ্রুপের 3-4টা ড্রাগ খেলেও কিন্তু হঠাৎ করে কিডনি। আমি আমার এক্সপেরিয়েন্সে 10-12টা কেস ডিল করেছি, প্রফেসর শাহনুর শেয়ার হিজ এক্সপেরিয়েন্স। তো এগুলি সব ড্রাগসও কিন্তু হতে পারে। এইটা হলো কারণ। এখন কারণ থাকলে আমরা স্যার এই মুহূর্তে অধ্যাপক ডাক্তার শাহনুর আলম স্যার আপনার কাছ থেকে আসলে উপসর্গ এবং লক্ষণগুলো একটু জেনে নেব, কারণ কারণগুলো আমরা বিস্তারিতভাবে শুনছিলাম। জি আচ্ছা, আকস্মিকভাবে বা হঠাৎ করে যদি কিডনি বিকল হয়, তাহলে যে সাধারণ লক্ষণগুলো প্রকাশ পায়, তার মধ্যে প্রধান হলো যে প্রস্রাবের অসুবিধা, অর্থাৎ প্রস্রাব হঠাৎ করে কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া, বমি হওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া, এইগুলো হলো আকস্মিকভাবে কিডনি বিকলের লক্ষণ। এবং সেগুলা সাথে আবার অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যায়, অনেক হাত পা ফুলে যায় এবং গোটা শরীরও ফুলে যেতে পারে, এবং প্রস্রাবের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এবং যদি কোনো ইনফেকশন রিলেটেড মানে কিডনি ফেইলিউর হয়, তাহলে ইনফেকশনের যে সাইন সিমটমস গুলো আছে সেগুলোও থাকবে সাথে। আর তবে মূলত যে মানে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া এবং বমি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলোই আমরা একিউট কিডনি ফেইলিউরের ক্ষেত্রে অথবা একিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে পেয়ে থাকি। জি ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম আহমেদ স্যার। আপনার কাছে আসছি, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো একটু জানতে চাবো। যখন আসলে এই উপসর্গ বা লক্ষণগুলো একজন রোগীর মধ্যে তিনি আসলে দেখতে পেলেন, তখন আসলে তার করণীয় কি হবে এবং কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, সে বিষয়টি এখন জানতে চাবো। দেখুন, অ্যাকুট কিডনি ইনজুরি যেটা প্রফেসর শাহ আলম বললেন, যে অ্যাকুট কিডনিতে মেইন লক্ষণ হলো পেশাব কমে যাওয়া। এখন পেশাব কমে যাওয়া সেটা আবার বুঝতে হবে। পেশাব তৈরি হচ্ছে কিডনিতে, বা কিন্তু পেশাব যদি আটকে থাকে সেটাকে বলে ডিটেনশন। ধরেন একটা বয়স্ক লোক, তার পেশাব তৈরি হচ্ছে তার প্রোস্টেট গ্ল্যান্ডের বড়ার জন্য বা অন্য কারণের জন্য, যদি মূত্রথলি আটকে থাকে সেটাকে বলে ডিটেনশন। অর্থাৎ পেশাব তৈরি হচ্ছে কিডনিতে কিন্তু আটকে, সেটা আপনি ক্যাথেটার করলে কিন্তু পেশাবটা বেরিয়ে যাবে। তবে সত্যিকার অর্থে যদি কোনো পেশাব না তৈরি হয় এবং কোনো পেশাব 24 ঘন্টায় 200 সিসি 300 সিসি যেটা আমরা বলি অলিগুরিয়া বা অ্যানিরিয়া যেটাই বলি, তখনই কিন্তু ধরতে হবে। এবং তার একটা প্রিডিসপোজিং কারণ থাকে, কারণ যার ডায়রিয়া, বমিটি হলো, রক্তক্ষরণ হলো। আমরা এই কারণ এবং করণীয় নিয়ে কথা বলবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আপনার যে প্রশ্নটি, সেই প্রশ্নটি করুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দর্শক, আপনি পুনরায় চেষ্টা করুন। আরেকজন দর্শক অবশ্যই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি দর্শক, আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি করুন।
জি, সম্ভবত এই সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দর্শক আপনারা পুনরায় চেষ্টা করুন। ডাক্তার শামীম আহমেদ স্যার, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম করণীয় নিয়ে আমরা শুনবো। জি, ইয়েস, যেটা আমরা বলতেছিলাম তখনই আমরা দুইটা টেস্ট করি। একটু আগে যেটা বলতেছিলাম যে সেরাম ক্রিয়েটিন লেভেল, এটা লেখা যেমন লিভার ফাংশন টেস্ট যেমন আছে, লিভার সেরাম ক্রিয়েটিন টেস্টটা করতে হবে। এবং একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই, অনেক সময় দর্শক কনফিউজড হয়ে যায়। এই সেরাম ক্রিয়েটিন লেভেলের দুইটা ইউনিট আছে, একটা মাইক্রোমোলে আর একটা মিলিগ্রামে। তো মিলিগ্রামে যেটা হয় 1.3 বা 1.4 অ্যাকর্ডিং টু রেফারেন্স ভ্যালু অফ দ্য ল্যাবরেটরিজ, আর মাইক্রোমোলে অনেক যা 106 110 আপ টু 20 থাকে। সো দুইটা ইউনিট দুই রকম। অনেকে বলে যে স্যার আমার তো 1.4 মিলিগ্রাম ছিল এখন 100 হয়ে গেছে, বা এটা একটা কনফিউশন। সো ইউনিট দুইটা, একটা এসআইএন কনভেনশনাল ইউনিট, সেটা জানতে হবে। তারপরে যেটা করতে হবে ইজিএফআরটা করতে হবে, অর্থাৎ এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কেন করতে হবে? যে আপনি বয়সের সাথে সাথে আপনার কিডনির কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ আপনি যখন 70-80 বছর হবেন আপনার ইজিএফআর 40 ভাগ এমনি কমে যাবে, আপনার কার্যক্ষমতা কমে যাবে। কাজেই অনেক সময় ক্রিয়েটিন কম থেকেও আপনার ইজিএফআর কার্যক্ষমতা কম থাকে। সেই ক্ষেত্রে যেটা কনফিউশন হয়, আমি যখন একটা অ্যান্টিবায়োটিক দিব, যখন একটা ব্যথার ওষুধ দিব, তখন কিন্তু আমার ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আই হ্যাভ টু নো এক্স্যাক্টলি আমার কত পার্সেন্ট কাজ করতেছে, আদারওয়াইজ ওই ওষুধটাই আপনার কিডনি কার্যক্ষমতা কমানোর জন্য কমান। এরপরে আপনি আসতে হবে কেন হলো, এটা কি কিডনির রোগে হলো না অন্য কিছু হলো। অনেক সময় নেফ্রাইটিস থাকলে ইউরিনাল অ্যালবুমিন পাওয়া যাবে, আরবিসি থাকবে। আপনি যদি এক্সরে করেন, যদি দুইদিকে পাথর থাকে, এই পাথরের জন্য পাথর দেখা যাবে। আল্ট্রাসোনোগ্রাম করলে কিডনির সাইজটা হাইড্রোনেফ্রোজ খুলে গেছে কিনা সেটা দেখতে পারবে। এর থেকে আপনি আরো জিনিস দেখতে হবে, ব্লাড সুগার কিরকম আছে, অন্যান্য যে পরীক্ষা, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, ফসফেট, এই সব কিছু পরীক্ষা করে আমাদের নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাকিউট কিডনি ইনজুরি কিন্তু রিভার্সেবল। আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন। জি, আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, একটু সমস্যা ছিল হচ্ছে এই যে হাত, মানে আমার স্ত্রী ওই হাঁচি হলে মানে পেশাব আসতেছে আর কি। জি, দর্শক এখন আপনার মূলত কোন সমস্যাটি হচ্ছে? মানে মানে যখন হাঁচি দিচ্ছে, যখন একটু কাজ বেশি হচ্ছে তখন মানে পেশাব বাড়ে আসতেছে। জি, দর্শক আপনার বয়সটি কত এবং আপনার কোনো আনুষঙ্গিক রোগ আছে কিনা সাথে? না, আমার অ্যালার্জি আছে, একটু সমস্যা আছে। আপনার বয়সটি কত? এই বয়স 21-22 মতো হবে। আচ্ছা, এই সমস্যা আপনার কতদিন ধরে? এই 1 সপ্তাহ, 1 বছর ধরে হচ্ছে। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? না, আমি ওনাকে বলে দিচ্ছি যে আপনার ধন্যবাদ দর্শক আপনাকে। হাঁচি কাশির সাথে যদি আপনার পেশাব বেড়ে যায়, এটা কিন্তু একটু সিরিয়াসলি নিতে হবে। একটা বয়স্ক লোক, যার 70-80 বছর, যার প্রোস্টেট গ্ল্যান্ড বড়, যার নার্ভের শক্তি কমে গেছে, অথবা যার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, তার কিন্তু একটা ইয়াং ম্যান তার হাঁচি কাশির জন্য পেশাব বেড়ে যায়, এটা সত্যি একটু খতিয়ে দেখতে হবে। অর্থাৎ আপনার কোনো নার্ভের দোষ আছে কিনা, বা কোনো ব্লাডারের ডিসফাংশন আছে কিনা, ওভারঅ্যাক্টিভ ব্লাডার কিনা, অথবা অন্য কোনো কারণ আছে কিনা, সেটা সঠিকভাবে দেখে পরীক্ষা করে আপনি চিকিৎসা, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এই ডিসিপ্লিনের, অথবা নিউরোলজিস্ট বা ইউরোলজিস্টের, নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্টের আপনি দেখাতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। অধ্যাপক ডক্টর কাজী শাহানুর আলম স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, করণীয় নিয়ে আমরা জানছিলাম। সেক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো রয়েছে, সাধারণত আমরা বলে থাকি যে এই ধরনের উপসর্গ বা লক্ষণগুলো দেখা দিলে এই পরীক্ষাগুলো করতে হয়, কিন্তু এটি কিন্তু অনেকেই করেন না। সেক্ষেত্রে আসলে তাদের কি করণীয়, যে উপসর্গগুলোর কথা বলছেন, যারা পরীক্ষা নিরীক্ষা করছে না? জি, আসলে যখন উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষা নিরীক্ষা না করে, তাহলে কিন্তু রোগটা সঠিকভাবে নির্ণীত হবে না। হ্যাঁ, এবং চিকিৎসাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ প্রতিটা পরীক্ষায় একটা সময় আছে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি করে তাহলে এটার
ফলাফলটা পাওয়া যায় এবং চিকিৎসাটা যত দ্রুত সম্ভব আমরা শুরু করতে পারি। আচ্ছা। কারণ স্যার শামীম স্যার যেটা বললেন যে একিউট কিডনি ইনজুরি বা একিউট কিডনি ফেলিওর অনেক ক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য কেসেস রিভার্সিবল, অর্থাৎ আমরা এটাকে আবার নরমালে চলে যেতে পারে। অতএব যদি আমরা সঠিক সময়ে পরীক্ষাটা না করি তাহলে আমাদের এই মানে একদম যথাসময়ে চিকিৎসাটা শুরু হবে না, এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কিডনি রোগটি আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ একিউট কিডনি ডিজিজটা ক্রনিকে পরিণত হতে পারে, অর্থাৎ দীর্ঘমেয়াদী রোগে এটি পরিণত হতে পারে। হলো যথাসময়ে পরীক্ষাগুলো করা উচিত, এবং স্যার যেগুলো বললেন এগুলো কিন্তু খুব ব্যয়বহুল কোনো পরীক্ষা না, এবং এগুলোর সাথে রোগীর সিমটমের সাথে যখনই সামঞ্জস্যপূর্ণ হবে সেই পরীক্ষাগুলো আমাদের করে নিতে হবে, এবং তখনই আমরা কেবল চিকিৎসাটা শুরু করতে পারবো। কারণ চিকিৎসার ঔষধের মাত্রা নির্ধারণ করা এগুলোর সাথে মানে আমাদের যে কিডনি ইনজুরিতে সেটি আবার শতভাগ পূর্বের অবস্থায় ফিরে আসে কিনা এই বিষয়গুলো নিয়ে জানবো। তবে এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমরা তো গরিব মানুষ, আমরা একটা রোগ হলে তো কোনো ডাক্তারের কাছে গেলে, কোনো হাসপাতালে গেলে চিকিৎসা তো সরকার থেকে কোনো ওষুধ পানি পাই না। যেমন আমি দর্শক, আপনার কি সমস্যা হয়েছে? আমার রাত্রে ঘুমাইলে বাম পাওয়া হঠাৎ করে এই জিনজিনে উঠে একবারে মানে শক্তি পাই না, অবশ্যই পড়ে। আচ্ছা, জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি সুজন বলেছিলাম। জি, আচ্ছা, কিডনির সাথে আপনার যৌন অসুখের সাথে কি কিডনির কোনো সমস্যা আছে? কিডনির কোনো আছে, সম্পর্ক আছে? জি, দর্শক আপনার এই বিষয়টি নিয়েও আমরা জানবো। তবে এই বিষয়ে আপনি আসলে কি জানতে চাচ্ছেন? জি, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই বিষয়টি জানবো ডাক্তার শামীম আহমেদ স্যার আপনার কাছ থেকে। তবে তার আগে আরো একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি টিপু সুলতান বলছিলাম। জি, গৌরীপুর। আমার ছোট বোনের একটা প্রবলেম, যেটা হচ্ছে তার পা ফুলে গেছে, কোমরে ব্যথা আছে হালকা। এটা একজন ডাক্তার দেখাইছিলেন, এখন ঔষধ দিচ্ছে, খাই কিন্তু কমে নাই। জি, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এটা হচ্ছে 15-20 দিন, 1 মাস। অধ্যাপক, বয়সটি কত আপনার? বয়স হচ্ছে 30-32 বছর। জি, আচ্ছা, ওকে, ফাইন। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। শুরুতেই ডাক্তার শামীম আহমেদ স্যার আপনার কাছ থেকে দুটি প্রশ্নের উত্তর জানবো। প্রথমটি হচ্ছে দ্বিতীয় দর্শকের যে প্রশ্ন ছিল সেটির উত্তর জানবো, পরবর্তীতে এই প্রশ্নটির উত্তর জানবো। আচ্ছা, ঠিক আছে। আমি দ্বিতীয় প্রশ্নটা খুব ইজি, যে তার কিডনি রোগের সাথে যৌন বিষয় কোনো সম্পর্ক? হ্যাঁ, কিডনির যদি রোগ থাকে, যখন সিকেডি স্টেজ 4-5 থাকে, তখন আপনার যৌন শক্তির ক্ষমতা কমে যাবে, এটা কোনো সন্দেহ নাই। এটা একটা এস্টাবলিশড ফেনোমেনা, কাজে এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা ঠিক আছে। তবে আপনি সঠিকভাবে চিকিৎসা করেন, সেই ক্ষমতাটা কিছুটা ইমপ্রুভ হবে, সম্পূর্ণ যে ভালো হবে তা বলা যায় না। দ্বিতীয় যে ভদ্রলোক ভাই বলেছেন, তার বোনের যে পায়ে পানি, ইয়েস, পায়ে পানি আসলে আমরা সাধারণভাবে একটু বলি 3টা কারণে পায়ে পানি আসছে, খুব সাধারণভাবে। একটা হলো কিডনির রোগ, একটা হলো হার্টের রোগ, আরেকটা হলো আপনার লিভারের রোগ। আমরা এই 3টা খুব ইজি ভাবে ডিসক্রাইব করি। যদি কিডনির থাকে তাহলে কিডনিতে অ্যালবুমিন পাওয়া যাবে, ইউরিন টেস্ট করলে অ্যালবুমিন 2+3+ পাবে। যদি ইউরিনে অ্যালবুমিন না থাকে তাহলে এটা কিডনির রোগ না। দ্বিতীয়ত, যদি হার্টের প্রবলেম থাকে, তাহলে হার্টের কোনো প্রবলেম থাকলে আমরা হার্টের এক্সামিনেশন করলে সেটা আমরা বলতে পারি। লিভারের প্রবলেম থাকলে আমরা লিভারের টেস্ট ফাংশন করলে ধরতে পারবো। এরপরেও যেহেতু আমি বয়সটা জিজ্ঞেস করছি, একটা উদ্দেশ্য আছে, 30 বছরে অনেক সময় থাইরয়েড হরমোন, এটা হাইপোথাইরয়েডের জন্য হয়, সেই ক্ষেত্রেও কিন্তু শরীরে পানি থাকে, সেটা আমরা ধরতে হবে। তাহলে এই 3টা দেখলেই কিন্তু উনি ধরতে পারবে যে কিডনির মানে পায়ে পানির কারণ কি। আর প্রথম যে প্রশ্নটা করেছিলেন, আমরা প্রথম প্রশ্নটির উত্তর আসলে অধ্যাপক ডাক্তার শাহনুর আলম আপনার কাছ থেকে নিব। তিনি আসলে পায়ের যে সমস্যাটির কথা বলেছেন সেটির উত্তরটি জানবো। আচ্ছা, উনি যে সমস্যাটা ছিল যে ওনার পাটা ঝিনঝিন করা অবস্থায় আসলে আমার মনে হচ্ছে এটা কোনো নিউরোলজিক্যাল প্রবলেম। হ্যাঁ, এটা কিডনি রোগে সাধারণত এরকম হয় না, তবে ক্রনিক কিডনি ডিজিজে অনেক সময় নিউরোপ্যাথি হতে পারে। হ্যাঁ, সেটা আমার কাছে ওনার
যে কোশ্চেনটা করেছে যে রাত্রেবেলা শুধু হয়, সেটা আমার মনে হচ্ছে যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, এটা কিডনির সাথে খুব সরাসরি জড়িত বলে মনে হচ্ছে না। জি তো এই জন্য সেই জন্য আমি মনে হয় জি যে কোনো ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? জি না না, আমি বললাম যে প্রফেসর শাহ আলম একটা রাইটলি সেড যে কিডনি রোগের জন্য একটা পাশে এটা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি আমরা, নার্ভের, এটা একটা কোনো নিউরোপ্যাথি হচ্ছে, ডায়াবেটিস থাকলে হতে পারে, তারপরে স্পাইনাল কর্ডের কোনো ইনজুরি থাকলে হতে পারে। প্রফেসর শাহ আলম এক্স্যাক্টলি সেড দ্যাট নট ডাইরেক্টলি রিলেটেড টু কিডনি ডিজিজ, ইউজুয়ালি নট। জি ধন্যবাদ আপনাদের দুইজনকে। ডাক্তার শামীম আহমেদ স্যার, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এই বিষয়টি এখন আসলে জানবো। আচ্ছা, খুবই সিম্পল। এবং আপনি জানেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমরা যখন ডাক্তার, তখন আপনি জানেন কোন এক সময় এই পিজিতে দিতেন আইপিজিএম এর অনেক বাচ্চা মারা গেছিলেন। কি জন্য? একটা প্যারাসিটামল সিরাপ ছিল, ইথিলিন গ্লাইকল নামে একটা কম্পোজিশন ছিল, সেটাকে কিডনি ইনজুরি হতো, জ্বর, এই পেশাব বন্ধ হয়ে যায় এরকম। তো এখন দেখেন এইগুলি, এই যে একটা জিনিস, একটা ড্রাগ, সিম্পল ড্রাগ প্যারাসিটামল, সেই প্যারাসিটামলের জন্য কিন্তু কিডনি, কাজে ড্রাগস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলবো যে আপনারা যখনই কোনো ওষুধ খান বা যে কোনো সময় খান, এটা জাস্ট জানা, আপনি দেখবেন যে আপনার বাচ্চা হোক বয়স্ক হোক, পেশাবটা ঠিক হচ্ছে কিনা, এনিথিং, যে কোনো রোগের সময় পেশাবটা পরিমিত হচ্ছে কিনা। পেশাবই যখন কমে যাবে এবং যদি খুব ড্রাস্টিক্যালি কমে যায়, তাহলে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা, মানে অ্যাকুইট কিডনি ইনজুরির জন্য বলতেছে। সো এটা ভেরি টিপস, যে কোনো সময় আপনার পেশাব কমে গেল কিনা সেটা লক্ষ্য রাখবেন যখনই আপনি কোনো ওষুধ খান, সেটা ব্যথার ওষুধ হোক বা যেই ওষুধ হোক, এটা হলো টিপস। তাহলে যদি গ্যাস্ট্রেন্টাইটিস জন্য হয়, তাহলে রিপ্লেসমেন্ট করতে হবে, কিপ করতে হবে ফ্লুইড আর ইলেক্ট্রোলাইট। শুধু যে আপনি যেটি বলছিলেন যে ওষুধের ডোজের কথা বলছিলেন, যে ওষুধ খাবার পর কিছু সতর্কতা আসলে অবলম্বন করতে হবে, কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, তার সাথে একটি বিষয় একটু জেনে নেব, সেটি হচ্ছে ওভারডোজ, ওষুধের ওভারডোজ হচ্ছে কিনা সেই বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন কিনা। অফকোর্স, মানে আপনি যে কোনো মেডিসিন হলো আপনার একটা কিওর করার জন্য, এটা যদি ওভারডোজ হয় ইট বিকামস টক্সিক যে কোনো জায়গায়। এটা নট, আমরা দেখেন আমাদের কিডনির রোগ আমাদের সাথে অন্যান্য গ্রুপের সাথে ডিফার করে, যে আমরা সবসময় কিডনির উপরে জোর দেই যে কিডনিটা ভালো আছে কিনা, লিভারটা ভালো আছে কিনা, লিভারের ডাক্তার, আমরা তখন ফুল ডোজ দেই না। এবং এই জন্য আমাদের অনেক সময় মেডিসিন বা অন্যান্য ডিসিপ্লিনের সাথে আমাদের একটু আর্গুমেন্ট হয় যে আমরা কম ডোজে, ওনারা বলেন ফুল ডিসিতে, আমরা অ্যাকর্ডিং টু জিএফআর কতটুকু কার্যক্ষমতা আছে সেই অনুযায়ী ডোজটা অ্যাডজাস্ট, নাহলে তো আমি আরো ভালো করাতে কিডনিটা আরো ড্যামেজ করে দিলাম, সেটার উপরে নজর দিতে হবে। এনি কিডনি পেশেন্ট ডোজ ইজ ভেরি শুড বি কেয়ারফুলি মনিটর্ড এবং অ্যাডজাস্ট করে দেওয়া উচিত। জি, আমরা স্যার চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আরো জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার পেটে আপনার হচ্ছে ডান সাইডে ব্যথা করছে বেশ কিছুদিন। আমি অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু আমি কোনো উপকার পাচ্ছি না, এবং ডাক্তার আমার অনেক রিপোর্ট করছে, আমি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, তারা আমার রিপোর্ট দেখে বলছে তোমার রিপোর্ট ভালো, কোনো রোগ নাই, টেনশনের ফ্রি হওয়ার ওষুধ দিচ্ছে, কিন্তু আমি যন্ত্রণা মাজা থেকে পেটে ডান সাইডে এই যন্ত্রণায় আছি দীর্ঘদিন ধরে। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? আমি যেটা বলতে চাই স্যার, উত্তরটি আমরা জানবো, উত্তরটি স্যার আপনার কাছ থেকে আমরা জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আমি সিরাজগঞ্জ থেকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার শরীরের ওজন কমে যাচ্ছে। আচ্ছা, আমার কি সমস্যা থেকে এটা হচ্ছে? হরমোনাল কোনো প্রবলেম কিনা? শরীরের ওজন কমে যাচ্ছে আমার। জি, এখন আসলে এই মুহূর্তে আপনার কি সমস্যা হচ্ছে মূলত? আমার হঠাৎ করে হয়, মানে খুব খাওয়ার পরে মনে হয় যে অস্থির লাগে বুকের মধ্যে। তারপরে যদি কোনো গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খাই। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। অধ্যাপক ডাক্তার শাহরুল আলম, আপনার কাছ থেকে উত্তরটি জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
আমার বাবার এই জি, দর্শক আপনাকে শুনতে পাচ্ছে, আপনার প্রশ্নটি করুন। জি জি আমার বাবার এজ হলো 87, তো ওনার সিকেডি স্টেজ 5 আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন কি ওনার ডায়ালিসিস শুরু করা লাগবে? বা আমি যে শামীম আহমেদ স্যারের সাথে এই লাস্ট উইকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু উনি জি। একটু ব্যস্ততার কারণে আমাকে ওই টাইম দিতে পারেনি। তো জি। এটা জানার জন্য আর কি। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? না, উনি কি বললেন ক্রিয়েটিন কত? জি, দর্শক ওনার ক্রিয়েটিনিন শাম- বর্তমানে কত রয়েছে সেটি আরেকবার উল্লেখ করবেন। আচ্ছা ঠিক আছে। জি, ওনার স্যার উনি ক্রিয়েটিনিন বলেছিলেন 6 ছিল বোধহয়, সম্ভবত something স্যার like that। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তিনি বলেছিলেন আচ্ছা, আমি সিকেডি বলে স্টেজ দিচ্ছি 5। উত্তরটা। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার। আমরা কতগুলি প্রিন্সিপাল ট্রিটমেন্ট করি। ক্রিয়েটিন যদি 5-6 থাকে, এর সাথে আমরা যে একটু আগে বললাম যে তার কিডনি কার্যক্ষমতা কত থাকে, সেই কার্যক্ষমতা যদি 15 নিচে থাকে অথবা 10 নিচে থাকে, তখন উপসর্গ এবং এই স্যার দুইটা তিনি মিলে অবশ্য আমরা তার চেষ্টা করি। স্টেজটি উল্লেখ করেছেন সিকেডি স্টেজ 5 এ রয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। সিকেডি স্টেজ 5 মানে যখন দুইটা কিডনির ফাংশন যখন 95 ভাগ আরে 90 ভাগের বেশি ড্যামেজ থাকে, তখনই আমরা ক্লাসিক্যালি বলি 15 ভাগ থাকলে হয়, কিন্তু আমরা বাংলাদেশের জন্য আমরা বলি 90 ভাগ যখন ড্যামেজ থাকবে, তখন আমরা ওনার ডায়ালিসিস করার জন্য আমরা বলি। এবং সেই শুধু ডায়ালিসিস করতে বলি, শুধু এই ক্রিয়েটিন দেখে না, তার উপসর্গ কি আছে, তার বমি হচ্ছে কিনা, শ্বাসকষ্ট হচ্ছে না, শরীরে পানি আছে কিনা, ড্রাউজি হয়ে যাচ্ছে কিনা, শরীর ফুলে যাচ্ছে কিনা, শরীর চুলকাচ্ছে কিনা, এই উপসর্গ প্লাস বায়োকেমিক্যাল প্যারামিটার ক্রিয়েটিন ইজ এফার। কিডনি সাইজটা ছোট হয়ে গেছে কিনা, তখন আমরা ওষুধের দ্বারা চিকিৎসা হয় না, তখন আমরা ডায়ালিসিস সবকিছু মিলে আসলে ডায়ালাইসিসের ডিসিশন হয়। Yes. ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আরেকটি প্রশ্নের উত্তর জানবো, তবে এই মুহূর্তে অধ্যাপক ডাক্তার কাজী শাহানুর আলম আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে প্রশ্নটি ছিল আপনার কাছে সেটির উত্তরটি জানবো। আমাদের যে দর্শক প্রশ্নটি করেছিলেন, উনি বলেছিলেন যে ওনার ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, তো ওজন কমার অনেকগুলো কারণ আছে। এটার মধ্যে যেমন আমরা কিছু ক্রনিক ইনফেকশন বলি, যেমন টিউবারকুলোসিস, জি। ওটাতে অনেক সময় ওজন কমে। তারপরে থাইরয়েড ডিজিজ আছে, যে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ডিজিজ যদি মানে সাথে আসলে হাইপারসেক্রেশন দর্শকের হয়, যেটি জানার ছিল hyperthyroidism, সেটি হচ্ছে কিডনি জনিত কোনো সমস্যার কারণে এটি ওনার হচ্ছে কিনা, আচ্ছা। এই বিষয়টি উনি জানতে চেয়েছিলেন। জি, আচ্ছা, কিডনি জনিত কারণে হ্যাঁ ওজন কমতে পারে যদি অ্যাডভান্স কিডনি ডিজিজ থাকে, যেমন ওই যে সিকেডি স্টেজ 5 এ যখন যায় বা 4 এ থাকে, তখন রোগীর খাবারের মানে ক্ষুধা মন্দা থাকে, ওনার খাওয়ার রুচি থাকে না, রোগী খেতে পারে না পর্যাপ্ত, হ্যাঁ, তখন এবং মাসেল ওয়াস্টিং হতে থাকে, তখন ওজন কমে যেতে পারে। তবে ওনার যেটা মনে হচ্ছে যে উনি খাওয়ার পরে অস্থির লাগে, তো আমার মনে হচ্ছে যে ওনার হজমজনিত কোনো কারণ আছে কিনা, মানে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আমরা বলি, ওগুলোর কারণে ওজন কমে যেতে পারে, সেগুলো ওনার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করানো দরকার। এবং উনি পরীক্ষা করে আর ডায়াবেটিস আছে কিনা এটাও দেখা দরকার। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম আহমেদ স্যার। আপনার কাছে আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, সেটির উত্তর জানবো এই মুহূর্তে। প্রশ্নটা কি ছিল? প্রথম দর্শক যেটি প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে চিকিৎসা পদ্ধতি নিয়ে উনি জানতে চেয়েছিলেন। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি উনি জানতে চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা পর্যন্ত আমরা বলি যখন এরকম কিডনি ডিজিজ হয়, আমরা 4-5টা প্রিন্সিপালের উপরে চিকিৎসা করি। প্রথম কথা হলো তার রোগটা কি দিয়ে হয়েছে, জি। ডায়াবেটিস থেকে হয়েছে, না উচ্চ রক্তচাপ থেকে হয়েছে, না নেফ্রাইটিস থেকে হয়েছে, না জন্মগত রোগ থেকে হয়েছে, না রাস্তা ব্লক হয়ে হয়েছে, এগুলি জানতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু ওই কারণগুলি, সেগুলি আমরা যতটুকু পারবো, যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। আর কিডনি ফেইলিউরের জন্য কতগুলি চিকিৎসা আছে, অর্থাৎ আমরা প্রোটিন রেস্ট্রিকশন করবো, তারপরে খাদ্য কোনো ব্যথার ওষুধ খাবে না, এবং কিছু কিছু আমরা ভিটামিন দেই, ক্যালসিয়াম দেই, এবং তার সাথে সাথে যেটা আমরা বলি চর্বি, রেনাল ফেলিউর হয়ে যায়, ব্লাডের চর্বি মানে লিপিড প্রোফাইল বেড়ে যায়, সেটার চিকিৎসা দিতে হবে। এবং আপনার আরো আনুষঙ্গিক পানি কতটুকু খাবে সেটার ডিসিশন দিতে হবে। এই সব মিলে কিন্তু চিকিৎসা দেওয়া, ভিটামিন ডিফিসিয়েন্সি থাকে। আর আরেকটা জিনিস হলো রক্ত শূন্যতা। প্রত্যেকটা কিডনি রোগী যখন 80-90 রক্ত শূন্য, সেই জন্য আমরা আয়রন দিতে হবে। এবং আরেকটা জিনিস হলো যখন 80-90% ড্যামেজ থাকে, তখন একটা হরমোন তৈরি হয় না সেই কিডনি থেকে, সেই হরমোনটা সাপ্লিমেন্ট, এই জন্য আমরা ইরিথ্রোপয়েটিন দিই। সেটা সপ্তাহে দেওয়া যায়, 15 দিন পরে দেওয়া যায়, 1 মাস পরেও দেওয়া যায়। এই সবগুলি কম্বিনেশন নিয়ে একটা ভালো চিকিৎসা দিতে হবে, এবং তার টাইম টু টাইম ডাক্তারের কাছে ফলো আপ আসতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ক্রনিক কিডনি ডিজিজ হলে তার ব্লাড প্রেশার 80-90% ব্লাড প্রেশার হবেই। ব্লাড প্রেশার যখন কিডনি ড্যামেজ করে, কিডনি ড্যামেজ হলে আবার ব্লাড প্রেশার হয়, একটা কজ একটা ইফেক্ট।
সো এই সবগুলি ফ্যাক্টর কিন্তু আপনি নজর রাখতে হবে, তাহলে সঠিক চিকিৎসা পাবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? ছিলাম শাহিন। জি জি, শাহিন বলছিলাম সাতক্ষীরা কলার। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন। বলছি কি যে আমার বয়স 40, তো আমার ডান পাশের সাইডে একটু প্রচুর পরিমাণে ব্যথা করে। জি, এটি কি আসলে কিডনি জনিত কোনো জটিলতা কিনা, এই বিষয়টি বোধহয় আপনি জানতে চাচ্ছিলেন। তা তো তেমন কাজ হয়নি। দর্শক আপনাকে ধন্যবাদ, আপনার এই বিষয়টি নিয়ে আমরা জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোনে। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাবির আহমদ বলছিলাম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, একজন ডাক্তার সাহেব কতজন রোগী দেখতে পারে আমাদের এখানে? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। বিশ্বের সাথে আসলে আমাদের এক একজন চিকিৎসক কেমন রোগী দেখতে পারেন এই বিষয়টি নিয়েও আমরা যদি সময় পাই সাময়িক আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি বগুড়া থেকে বলছিলাম, আমার নাম শহীদ। জি, আমার সমস্যা হচ্ছে আপনার প্রসাবে একটু সমস্যা। আচ্ছা, এটা প্রায় অনেক দিন থেকেই হচ্ছে। দর্শক আপনার প্রসাবে কি সমস্যা হচ্ছে? আমার ঘন ঘন প্রসাব হয়। ধরেন আপনার সারাদিনে 20 থেকে 22 বার প্রসাব হয়। জি, এটি আপনার কতদিন ধরে এই সমস্যাটি হচ্ছে এবং আপনার ডায়াবেটিস রোগটি আছে কিনা? না, আমি ডায়াবেটিস পরীক্ষা করছি, ডায়াবেটিস নাই। আচ্ছা, এই সমস্যাটি আপনার কতদিন ধরে হচ্ছে? তাও ধরেন আপনার 2 থেকে 3 বছর। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার কাজী শাহনুর আলম, এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানটি। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছে আসছি। দর্শকের যে প্রশ্নটি ছিল সেই উত্তরটি জানবো প্রথমে। জি, আপনার প্রশ্নটা শোনা যাচ্ছে না। জি, দর্শকের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে উনার এক পাশে ব্যথা অনুভব করছেন এবং এটি আসলে কিডনি জাতীয় কোনো জটিলতা থেকে হচ্ছে কিনা, এই প্রশ্নটি দর্শকের ছিল, সেটির উত্তর এখন জানবো। আমি বলবো এটা? জি, ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনি। হ্যাঁ, ধন্যবাদ। যে একজনের প্রশ্ন করেছিলেন তার ডান দিকে অথবা বাম দিকে পেটের মধ্যে ব্যথা। এখন উনি জানতে চাচ্ছেন এই ব্যথাটা কিডনির জন্য। কিডনি জনিত কিনা? বলতে চাই, হ্যাঁ, প্রথমে বলতে চাই কিডনি পার্সি খুব সিভিয়ার পেইন হয় না। কিডনিতে যদি কোনো সময় অ্যাবসেস হয় অথবা স্ট্রেচিং হয় তাহলে ডাল পেইন অনুভূত হয়। কিডনির থেকে তখনই ব্যথা হয় যখন কিডনিতে পাথর, সেই পাথরটা মূত্রনালীতে যাবে এবং পেশাব আটকাবে, তখন রেনাল কলিক বলে। তীব্র ব্যথা হবে 2 ঘন্টা এবং সেটা রেডিয়েশন হবে প্রাইভেট পার্টের দিকে, ছটফট করবে, 2 ঘন্টা পরে আবার ব্যথা কমে যাবে, আবার হয়তো 24 ঘন্টা পর ব্যথা হবে। সেই জন্য আর ইউজুয়ালি আমরা এটা ধরতে পারি কিছুই না, একটা আল্ট্রাসাউন্ড করলে ধরতে পারি অথবা একটা প্লেন এক্সরে করলে পাথর বুঝতে পারে। আর এখন লেটেস্ট হলো সিটি স্ক্যান করলে পাথর দেখা যায় উইদাউট ডাই, কোনো ডাই ছাড়া। তাছাড়া এই ব্যথাগুলি ম্যাক্সিমাম কারণ নার্ভ জনিত কারণে। সেই জন্য ইউজুয়ালি যারা এমআরআই করেন, এমআরআই করে লাম্বার সার্কাস স্পাইন এমআরআই করে নার্ভের প্রেসার, ব্যথা তো নার্ভ থেকে অনুভব হয়। এই এমআরআই করলে কিন্তু তার ওই নার্ভের পিছনে যে প্রেসার পড়ে সেটাতে ব্যথা হয়। তাছাড়া বাতের ব্যথা হতে পারে, ট্রমাটিক কোনো ইনজুরি থাকলে সেজন্য হতে পারে, তবে ইউজুয়ালি কিডনির থেকে কন্টিনিউয়াস পেইন এটা হয় না। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার শাহনুর আলম স্যার। আপনার কাছে আসছি, দর্শকের যে প্রশ্নটি ছিল আপনার কাছে সেটির উত্তরটি এবার জানবো। হ্যাঁ, বগুড়া থেকে একজন দর্শক বলেছিলেন যে ওনার বারে বারে ঘন ঘন প্রস্রাব হয় এবং এটা দিনে প্রায় 20 থেকে 25 বার। উনি আরো উল্লেখ করেছিলেন ওনার ডায়াবেটিস রোগটি নেই। নেই, হ্যাঁ, ডায়াবেটিস রোগ নেই। তবে ওনার প্রশ্নের উত্তরে বলছি যে ওনার আমরা যে ওনার যে রোগটি সেটি আসলে কিডনির রোগ না, সেটি প্রস্রাবের থলির রোগ।
এবং প্রস্রাবের থলিতে আমরা জানি যে প্রস্রাব আমাদের যে কন্ট্রোল হয় সেটা একটা নিউরোলজিক্যাল ব্যাপার। প্রস্রাবের থলির মুখে একটি ভালভ আছে, সেই ভালভটা নিউরোলজিক্যালি কন্ট্রোল হয় এবং সেই কারণে আমাদের আমরা প্রস্রাব চাপলে আমরা প্রস্রাব করি নির্দিষ্ট সময় অন্তর অন্তর। কিন্তু ওনার যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে সেটার কয়েকটি কারণ যদি আমি বলি, তাহলে একটা হতে পারে যেমন ইউরিন ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তবে যেহেতু ওনার 2-3 বছর ধরে জিনিসটা সমস্যাগুলো, সেজন্য এটা হতে পারে যে ওনার ওই ভালভের যে কন্ট্রোল, নিউরোলজিক্যাল কন্ট্রোল, সেটার জন্য কোনো রোগ হতে পারে। যেমন এছাড়া আরেকটি কমন যেটা হয় যে ওভার একটি ব্লাডার, আমরা বলি যে এটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, অর্থাৎ এংজাইটি, টেনশন এগুলোর সাথে এটা রিলেশন আছে। দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেও তেমন কিছু পাওয়া যায় না, তারপরে কিছু ওষুধ আছে সেগুলো দিলে দেখা যাচ্ছে এটা কন্ট্রোল হয়ে যায়। অতএব আমরা কয়েকটি পরীক্ষার জন্য ওনাকে বলবো যে ইউরিন পরীক্ষা করা, তারপরে প্রস্রাবের থলির প্রস্রাব করার পরে কতটুকু প্রস্রাব থাকে আমরা বলি পোস্ট ভয়েডাল রেসিডিউ, সেটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায়। তারপর ইউরোফ্লোমেট্রি নামে একটি পরীক্ষা আছে, সেটা করে আমরা প্রস্রাবের গতি প্রকৃতি এটা বুঝতে পারি। আর আরেকটা হলো যে যদি অন্য কিছু না থাকে তাহলে আমরা ধরে নিব যে এটা ওভার একটি ব্লাডার, এটা একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, মানে ওটার নিউরোলজি অ্যাংজাইটি টেনশনের সাথে এটা রিলেশন। অতএব এটা খুব সবসময় যে খুব মারাত্মক ধরনের রোগ তা কিন্তু নয়। জি, ধন্যবাদ আপনাকে। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার, যেটি একজন দর্শকের প্রশ্ন ছিল সেটি হচ্ছে চিকিৎসকরা বেশি রোগী দেখছেন, এ নিয়ে হয়তো আরো দু একটি কথা হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাবো, কারণ আসলে দর্শকদের অনেকেরই এটি নিয়ে কিছু দ্বিধার জায়গা রয়েছে। আমার মনে হয় এই বিষয়টি একটু খুব সংক্ষেপে জেনে নিব। ডাক্তার শামীম আহমেদ স্যার। এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এটা ডাক্তারদের যেমন প্রশ্ন, রোগীদেরও প্রশ্ন। একটা মানুষ কতটুকু রোগী দেখতে পারবে, তার একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাইরে রোগী যখন দেখবে সেটা সঠিকভাবে দেখা হয় না। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্ন হলো ধরেন কোন একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, তার কাছ থেকে ধরেন কুড়িগ্রাম থেকে আসলো, জয়পুরহাট থেকে আসলো, সে এত কষ্ট করে আসছে, ওই ডাক্তার সাহেব দেখাবেই। তখন কিন্তু ডাক্তার সাহেবরা কিন্তু ফোর্স হয়, তারা যদি রোগীতে বেরোতে দেয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একটু রোগী বেশি দেখে তাদের স্যাটিসফাই করতে হয়। তবে আমাদের দেশের সিস্টেমটাই যে একজন ডাক্তার ভালো তার কাছেই সবাই যাবে, তারা কিন্তু অন্যান্য ডাক্তার কাছে যাবে না। বিদেশে কিন্তু এই সিস্টেম নাই। বিদেশে কমিউনিটি জিপি রেফার করা ছাড়া স্পেশালিস্ট ডাক্তার পাবে না। সেই সিস্টেম ডেভেলপ না হলে এই জটিলতা থাকবে। এই জটিলতা যেমন ডাক্তারদের বিব্রতকর এবং রোগীদের জন্য একটা হয়রানিমূলক। আমি মনে করি এটা একটা সমন্বয় সরকারও করবেন, আমরাও করব, কারণ আমরা এই দেশের ডাক্তার, আমরা এই দেশের মানুষ, আমরাও রোগী হই। ডাক্তার হইলে তো আমরা রোগী হই, আমরা তো একই প্রবলেম ফেস করি। আমি মনে করি এটা সমন্বয় করা উচিত। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসলে চিকিৎসকদের দায়বদ্ধতার জায়গা থেকে এবং সেটি যদি বলি রোগীদেরও দায়বদ্ধতার জায়গা থেকেই, কারণ এই সমস্যাগুলো হচ্ছে, আশা করি এই জিনিসগুলো আসলে সংশোধন হয়ে যাবে। এই জন্য এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বললাম। আশা করি দর্শক আপনি এই উত্তরটি পেয়ে গিয়েছেন। এই মুহূর্তে অধ্যাপক শাহনুর আলম আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আকস্মিক কিডনি বিকলের কথা, যেটি অনেকেই জানতে চেয়ে থাকেন যে হঠাৎ করে এরকম বিকল হয়ে গেলে সেটি আবার শতভাগ পূর্বের অবস্থায় ফেরত আসে কিনা। জি, খুব সংক্ষেপে জানবো বিষয়টি। এটি অত্যন্ত একটি প্রাসঙ্গিক প্রশ্ন যে শতভাগ ফেরত আসে কিনা। আমরা একিউট কিডনি ইনজুরি বা একিউট রেনাল ফেইলিউর হলে আমরা বলি যে প্রায় 90% ক্ষেত্রেই শতভাগ ফেরত আসতে পারে যদি যথাসময়ে চিকিৎসাটি শুরু হয়। আর যদি যথাসময়ে চিকিৎসা শুরু না হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের শামীম আহমেদ স্যার বললেন যে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস, অর্থাৎ একটা গ্লোমেরুলারনেফ্রাইটিস মানে খুব তীব্র আকারে যদি প্রথম থেকে হয়, সেটা অনেক সময় রিভার্সিবল হয় না। তারপরে কিছু মানে যেমন ধরেন এই যে সেপটিক অ্যাবর্শন বা ইসের পরে যে রেনাল ফেলিউর গুলো হয়, সেখানে অনেক সময় আমরা কিডনির যেটা কর্টিক্যাল নেক্রোসিস হয়ে যায়, সেগুলো অনেক সময় রিভার্সিবল হয় না। তবে আমি বলবো যে প্রায় 90% একিউট কিডনি ফেলিউর রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে যদি যথাসময়ে চিকিৎসাটি শুরু করা হয়। আমাদের যে ফ্লুইড রিপ্লেসমেন্ট সেটা যদি যথাসময়ে হয়, আমাদের যদি ডায়ালাইসিসের প্রয়োজন হয় সেটাও যদি যথাসময়ে করা হয়, তাহলে কিন্তু ফেরত আসে। অতএব চিকিৎসাটার মানে একিউট রেনাল ফেলিউরের একটি ভালো দিক হলো যেটা ফেরত আসে, কিন্তু চিকিৎসাটি একদম প্রপার টাইমে শুরু করতে হবে এবং নির্দিষ্ট একটি ফলো আপের প্রয়োজন হয়, তাহলে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, তখন সেটা আর ফেরত নাও আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম আহমেদ স্যার। আপনার কাছে আসছি, আমরা অনেকক্ষণ যাবত আসলে আকস্মিক কিডনি বিকল এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে আসলে জেনে নিব আপনার কাছ থেকে দীর্ঘমেয়াদী যে কিডনি জটিলতা রয়েছে সেটি আসলে কখন শুরু হয় এবং কিভাবে আসলে রোগী বুঝবেন যে তিনি এই দীর্ঘমেয়াদী কিডনি রোগের দিকেই এগিয়ে যাচ্ছেন। খুব সিম্পল, খুবই সুন্দর কোশ্চেন, খুবই সিম্পল। আমি বলি, আপনি দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে কিনা আপনি আগেই ধরতে পারবেন।
তাই এটা তো একদিনে হয় না। যেমন প্রফেসর শাহ আলম বলল হঠাৎ করে, এটা দীর্ঘমেয়াদী। এটা কিডনি ড্যামেজ করে ডায়ালিসিসে যেতে 30 বছর লাগে, 25 বছর লাগে। কাজে আপনি হইতে হবে, যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস থাকলে কিডনি ড্যামেজ হয়ে ডায়ালিসিস যেতে 30 বছর লাগে যদি আনকন্ট্রোল থাকে। যদি আপনার ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে এটা হবে না। আপনার যদি রাস্তা ব্লক থাকে, সেই রাস্তা খুলে দেন। ওইদিকে পাথর আছে, পাথর খুলে দেন। প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে, খুলে দেন, সেটা চলে যায়। জন্মগত কিছু রোগ আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেটাও কিন্তু আপনি চিকিৎসা করতে পারেন। তারপরে উপরন্ত আপনি যেটা করেন যে আপনি ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, বা আপনি ওষুধ খেয়ে কিডনি ড্যামেজ করেন, সেটা আপনি প্রিভেন্ট করতে পারেন। তো কাজে এই পয়েন্টগুলি যদি মনে থাকে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। কিভাবে জানবেন? ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার করেন, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার মাপেন, রাস্তা ব্লক আছে কিনা মেইন এক্সরে করেন, আলট্রাসোনোগ্রাম করেন, জন্মগত রোগ আছে কিনা সেটা দেখতে পারলেন, কিডনি নেফ্রাইটিস আছে কিনা। অর্থাৎ স্যার উপসর্গ ভিত্তিতে আসলে কি কি করা লাগবে সেই বিষয়গুলো তাকে করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি নাজবুল নয়েল থেকে বলতেছি, কিডনির সমস্যার জন্য কি মাজায় ব্যথা হয়? জি দর্শক, এখন আপনার কি সমস্যা হচ্ছে? এখন আমার মাজায় ব্যথা, প্রায় 1 বছর ধরে মাজায় ব্যথা, ওষুধ খালি সেরে যায়, আবার ওষুধ খাবেন দিলে আবার বাড়ে। জি দর্শক, আপনার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অধ্যাপক ডাক্তার শাহনুর আলম স্যার, আপনার কাছ থেকে উত্তরটি জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। জি আপনার প্রশ্নটি করুন। আমার দীর্ঘদিন যাবত শুধু পেটটা চলতেছে, বুঝছেন, পেটের ভিতরে জ্বলে আগুন মানে লাগে, তো গরম হয়ে যাইতেছে। দেখি লিভারের সমস্যার কারণে হইতেছে। জি ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছ থেকে এই উত্তরটি জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানটি। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শুরুতে ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছ থেকে আসলে যে প্রশ্নটি ছিল সেটির উত্তরটি জানবো। দর্শকের যে প্রশ্নটি ছিল। জি শোনা যাচ্ছে না? জি ডাক্তার শামীম আহমেদ স্যার, এখন আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা শোনা যাচ্ছে না স্যার। দর্শকের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর জানবো। বিরতিতে যাবার আগে দর্শক যে প্রশ্নটি জানতে চেয়েছিল সেটির উত্তর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। যে একটা দর্শক ফোন করছেন, তার পেটে জ্বালা পড়া। পেটে জ্বালা পড়া হলে আমরা 2-3টা চিন্তা করি। পেপটিক আলসার ডিজিজ, এটা গ্যাস্ট্রাইটিস হতে পারে, অ্যাডনাল গ্যাস্ট্রাইটিস হতে পারে, অথবা যে কোনো সময় পেটের থেকে যে অ্যাসিড জিনিসটা সেটা এই খাদ্য পাকস্থলীর থেকে খাদ্য নালীতে উপরের দিকে ওঠে, যেটাকে আমরা রিফ্লাক্স, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, সেই জন্য বুকে জ্বালা পড়া হয়। কাজে এটা গ্যাস্ট্রিক ওষুধ দিলে এটা ভালো হয়ে যাবে। অনেক সময় আমরা ডম্পেরিডন নামে একটা ওষুধ দেই, 2টা দিলে উনি ভালো হয়ে যাবে। জি ধন্যবাদ স্যার আপনাকে। অধ্যাপক ডাক্তার শাহ আলম স্যার, আপনার কাছে দর্শকের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর জানবো। আমার কাছে দর্শক বলেছিলেন যে তার কোমরে ব্যথা, এটা কিডনির কারণে কিনা। হ্যাঁ, কোমরে ব্যথা আসলে কিডনিটা কোমরের কাছাকাছি, সেজন্য অনেক সময় কোমরে ব্যথা হলে আমরা সন্দেহ করি কিডনির ব্যথা, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের কোনো মাংসপেশির ব্যথা বা মেরুদণ্ডের রোগেই কোমরে ব্যথা হয়। তো কিডনির ব্যথাটা আরেকটু উপরে হয় এবং এটা দুই পাশে হয়। যদি সাধারণত পাথর থাকে তাহলেই সাধারণত একটা কিডনির কারণে এই জায়গাটাতে ব্যথা হতে পারে। তবে কোমরের ব্যথা উনি যেটা বলেছেন সেটা আমার মনে হচ্ছে এটা কিডনি জনিত কারণ না, এটা মেরুদণ্ডের বা মাংসপেশির ব্যথার কারণে এটা হচ্ছে। জি ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের কথা আমরা বলছিলাম। সেক্ষেত্রে এই যে দীর্ঘমেয়াদী রোগটি রয়েছে, এটির আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে দীর্ঘমেয়াদী কিডনি যখন বিকল হয় তখন কতগুলো স্টেজ আছে। আমরা স্টেজ 1 থেকে 5 পর্যন্ত বলি। যখন স্টেজ 5-এ যায় তখন আমাদের স্টেজ 1 থেকে 4 পর্যন্ত আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট বলি, আমরা যে ওষুধ দিয়ে চিকিৎসা করি। তো ওষুধের মধ্যে কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে, স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে। যেমন জেনারেল ম্যানেজমেন্ট হলে রোগীর খাদ্য নিয়ন্ত্রণ করা,
যেমন প্রোটিন নিয়ন্ত্রণ করা, রোগী কতটুকু পানি খাবে সেটা বলে দেওয়া, লবণ কম খাবে কিনা সেটা বলে দেওয়া, তারপরে তার শরীরে যদি পানি আসে বা শরীর ফুলে যায় সেটার জন্য কিছু চিকিৎসাপত্র দেওয়া, সেইভাবে আমরা চিকিৎসাগুলো করি। এবং তার সাথে যে কারণে তার কিডনিটি বিকল হয়েছে, যেমন যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করা, উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে ট্রিটমেন্ট করা, কোলেস্টেরল বেশি থাকলে সেগুলো ট্রিটমেন্ট করা, এবং এগুলোর সাথে সাধারণত হাড়ের কিছু রোগ আসে, ভিটামিন ডি এর ঘাটতি হয়, সেগুলো সাপ্লিমেন্ট দেওয়া, সেগুলো করে আমরা করি। তারপরে যখন কিডনি স্টেজ যখন স্টেজ 5-এ চলে যায়, যখন তার কিডনির রিপ্লেসমেন্ট থেরাপি বলি, যে কিডনির বিকল্প কোন চিকিৎসা, যে কিডনির কাজগুলো ফিল্টার করা, এরকম একটা বিকল্প ফিল্টার এনে দেওয়া, সেটার জন্য আমরা প্রধানত 2 রকমের ডায়ালাইসিস আছে। সেটা হলো, একটা হলো হিমোডায়ালাইসিস, আরেকটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো এটা ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কিডনির কার্যকারিতা আমরা রক্ষার চেষ্টা করি। যে ফিল্টারটা আমরা এক্সট্রা ফিল্টার হিসাবে ডায়ালাইসিসে আমাদের একটি ডায়ালাইজার বলে, ওই যন্ত্রের মাধ্যমে আমরা ডায়ালাইসিস দিয়ে থাকি। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা রোগীর পেটের ভিতরে যে একটি পর্দা আছে পেরিটোনিয়াম, সেটা ডায়ালাইজার হিসেবে কাজ করে, সেটা ঘরে বসেই ডায়ালাইসিস করা যায়। তো এটা হলো ডায়ালাইসিস। আর সর্বোত্তম চিকিৎসা যদি বলি যে কিডনির বিকল হলে, সেটা হলো ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ কিডনি সংযোজন। হ্যাঁ, যদি কিডনি সংযোজন আমরা করতে পারি তাহলে এটা হলো সর্বোত্তম চিকিৎসা। অনেক ধন্যবাদ আপনাকে। সাধারণত কিডনি স্টেজ 5-এ আমরা চিকিৎসা দিয়ে থাকি। জি, ডাক্তার শামীম আহমেদ স্যার, আপনার কাছে আসব কিডনি ট্রান্সপ্লান্টেশন বিষয়টি নিয়ে জানতে, এবং বাংলাদেশ এই যাত্রায় কতদূর এগিয়েছে। ধন্যবাদ। কিছুদিন আগে আপনি জানেন কিডনি ট্রান্সপ্লান্ট, অর্গান ট্রান্সপ্লান্ট একটা সেমিনার হলো, যেটা আমাদের সদ্য শিক্ষক আমাদের প্রফেসর হারুন রশিদ সাহেব এটার প্রেসিডেন্ট, এবং জেনারেল সেক্রেটারি বিএসএম প্রফেসর দুলাল সাহেব ছিলেন। সেটাতে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 1000-এর উপরে ট্রান্সপ্লান্ট হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট প্রায় 2000 উপরে হয়েছে, আর লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে বোধহয় 6টা, আর কর্নিয়া 5500 ট্রান্সপ্লান্ট হয়েছে, আর আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট 26টা হয়েছে। তো আমরা যে ট্রান্সপ্লান্টটা কিডনি ট্রান্সপ্লান্ট করি, এটা লাইফ রিলেটেড, অর্থাৎ জীবিত মানুষের 2টা কিডনি ভালো থাকলে আরেকটা কিডনি আমরা দিয়ে দেই আমরা, এবং এটা অর্গান স্যার আমরা একটু সংক্ষেপে জেনে নেব, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আছি। ঠিক আছে, এখন আমরা যেটা করতে চাই, আমরা এই যে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট যেটা, সেটার জন্য আমরা একটু ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যখন মানুষ একটা ব্রেইন ডেথ হয়, অর্থাৎ ব্রেইন ডেথ হচ্ছে আপনার কিডনি ফাংশন ওয়ার্কিং করতেছে, সেই ক্ষেত্রে যদি আমরা কিডনিটা হারভেস্ট করতে পারি, তখন সেই কিডনিটা যদি আমি একটা কিডনি রোগের ভিতরে ট্রান্সপ্লান্ট করতে পারি, একটা যদি সে দেয়, সেই কিডনি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট 2টা রোগলে আমরা এই কিডনি সংযোগ দিয়ে তারে বাঁচাতে পারি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। অধ্যাপক ডাক্তার শাহ আলম স্যার, আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আমরা কিডনি বিকল হওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।